এক একজনকে, প্রথমে সাইয়েদা ম্যাডাম, এরপরে আফরোজ সুলতানা এবং শিখানী মজুমদার, ইসমাতারা খাতুন, মামুন আহমেদ, খাদিজা মাহমুদ, 6 জনই অল্প অল্প বলতে থাকেন কি পয়েন্টগুলো। জি সাইয়েদা পারভিন ম্যাডাম, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ডালকামারা হচ্ছে ইহা শ্লেষা প্রধান স্থূপলা এবং টয়পিট, অর্থাৎ যাহাদের গমন ও নরণ চরণে কোনো শক্তি থাকে না, সেই সব লোকেদের উপরে এটা প্রয়োগ হয় এবং অস্থিরতা, উত্তেজিত কোনো কারণে ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডা লাগিয়ে যে কোনো পীড়া হইলে গ্রীষ্মকালের শেষের দিকে বা শরৎকালের শেষের দিকে যখন দিনে গরম রাতে ঠান্ডা এমন অবস্থায়, তারপরে ভেজা স্যাঁতসেঁতে ঠান্ডা জায়গায় বসবাস করে যেসব পীড়া হয়, এইসব পীড়ার ক্ষেত্রে এই ডালকামারা ব্যবহৃত হয়। তারপরে যে কোনো স্রাব, এই স্রাব বন্ধ হয়ে যদি শোথের সৃষ্টি হয়, সেসব ক্ষেত্রে ডালকামারা। আর ডালকামারার মানে পীড়ার প্রথম অবস্থায় ডালকামারা আর ওই তরুণ অবস্থায় রাষ্ট্রকের সাথে ডালকামারার অনেক মিল থাকে। রাষ্ট্রকও যেমন ঠান্ডায় বৃদ্ধি হয়, স্যাঁতসেঁতে ভিজা ইসের বৃদ্ধি, ডালকামারাও তেমন স্যাঁতসেঁতে জায়গায় ভেজা আবহাওয়ায় এটা বৃদ্ধি হয়। সর্দি কাশি, আমবাত, পক্ষাঘাত, এইসব বিভিন্ন পীড়ার ক্ষেত্রে ডালকামারা ব্যবহৃত হয়। এই তো স্যার। ধন্যবাদ আপনাকে। এরপরে আফরোজ সুলতানা ম্যাডাম, আপনি বলেন। একজনের বলা শেষ হবে, আরেকজন বলবেন, শুনতেছি। জি আসসালামু আলাইকুম স্যার। এটা মূলত শরৎকালীন অসুস্থতা, যেমন এখন যে সিজনটা চলতেছে, এই সিজনে যে রোগগুলা হবে, যেমন দিনের বেলা হচ্ছে যে গরম লাগে, আবার রাত্রেবেলা ঠান্ডা লাগে, ঠান্ডা গরমের মিলেমিশে যে সময়টা থাকে, এই সময় যে রোগগুলো আর কি রোগীর মধ্যে দেখা যায়, সেগুলো বেশিরভাগই ডালকামারা দিয়ে লক্ষণ মিলাইতে হবে। আর এগুলো হচ্ছে স্যার রোগী ইয়েতে যেতে পারে না, খোলা মেলা পরিবেশ কিংবা ঠান্ডা আবহাওয়া এগুলোতে গেলে রোগীর রোগ আরো বেড়ে যায়। তারপরে হচ্ছে এগুলো ঠান্ডা লেগে প্রস্রাবের বেগ হচ্ছে যে বেশি হয় এবং এতে রোগীর হচ্ছে সমস্যা হয়। প্রস্রাব করতে রোগী বাধ্য হয়, আর এই প্রস্রাবটা হয় অনেক কষ্টকর। আবার অনেক সময় যে স্ত্রী রোগগুলো, যেমন ঠান্ডা লেগে তারপরে ভিজা বাতাসে, এই সময় যাদের হচ্ছে যে মাসিক স্রাব অনেক সময় বন্ধ হয়ে যায়, তারপরে ঋতুস্রাব মানে হওয়ার পূর্বে এদের চামড়াতে এক ধরনের উদ্ভেদও দেখা দেয়, যেগুলো হচ্ছে যে চর্মরোগ টাইপের, এরকম ফুসকুড়ি এরকম দেখা দেয়। আর এদের স্যার হচ্ছে উপশম হয় হচ্ছে নড়াচড়া করলে এরা উপশম পায়। আর এদের রোগগুলো বৃদ্ধি পায় হচ্ছে শীতল বাতাসে, রাত্রে, তারপরে বিশ্রামে এদের হচ্ছে রোগগুলো বৃদ্ধি পায়। আর এরা ঠান্ডা খাবার একেবারে সহ্য করতে পারে না, ঠান্ডা খাবারে এদের হচ্ছে যে সমস্যা দেখা দেয়। আর এটা মূলত শীত কাতর হচ্ছে রোগী। আর অনেক সময় ঘর্ম, আপনার ঘাম হচ্ছে যে চাপা পড়ে, ঘাম চাপা পড়ার ফলে এই রোগগুলো দেখা দেয়। জি স্যার, এইটুকুই। জি স্যার। ডালকামারার প্রথম কথা হচ্ছে শরৎকালীন অসুস্থতা। এখন যে সিজনটা চলতেছে এটা ডালকামারার সিজন। দ্বিতীয় কথা হচ্ছে ঠান্ডা লাগিয়া প্রস্রাবের বারবার বেগ আসবে এবং সেই সঙ্গে শ্লেষার প্রবণতা থাকে।
তারপরে ঘর্ম মানে চাপা দিলে বা চর্মরোগ চাপা দিবার পরে এই কুফলেও ডালকামারা ব্যবহৃত হয়। আর হচ্ছে ডালকামারার উপশম হয় হচ্ছে উত্তাপে আর অস্থিরতায়। আর ডালকামারার সঙ্গে রাস্টক্সের অনেক ক্ষেত্রেই মিল আছে, বাতের ক্ষেত্রে কিছু অমিল আছে। সেটা হচ্ছে বাতের লক্ষণে রাস্টক্সে প্রথম সঞ্চালনে বৃদ্ধি পায়, যেটা ডালকামারাতে নাই। আর হচ্ছে রাস্টক্সের জিওয়াটা ত্রিকোণাকার লাল থাকে প্রথম অবস্থায়, কিন্তু এটা আবার ডালকামারায় নাই। আবার ডালকামারায় আপনার স্যার ঠান্ডা ঘরে গেলে কাশির বৃদ্ধি পায়, গরমে উপশম বোধ করে। আবার শীতকালে কাশিটা বাড়ে, আবার গ্রীষ্মকালে কমে যায়। শরৎকালীন আমাশায়, চর্মরোগে, তারপরে বিভিন্ন ধরনের সর্দি কাশি স্রাবে এইসবে ডালকামারা ব্যবহৃত হয়। তারপরে আজিলের ক্ষেত্রেও ডালকামারার আজিলটা একটু থ্যাবড়ানো প্রকৃতির হয়, হাতের চেটোর উপরে বা মানে উল্টো পিঠে আঙ্গুলের বিভিন্ন স্থানে আজিল আছে। তারপরে ঘাম, তারপরে বিভিন্ন ধরনের স্রাব চাপা পড়ার পরে এর কুফলে ডালকামারা ব্যবহৃত হয়। জি স্যার। নেক্সট। স্যার ডালকামড়া হচ্ছে নর্মালি যদি আমরা ধরি তাহলে এটা একটা অ্যান্টিসরিক ওষুধ বলা হয়। রাস্টক্সের সাথে এটাকে তুলনা করা হয়, বাট রাস্টক্সটা হচ্ছে ডালকামড়ার মতো এত বেশি অ্যান্টিসরিক বা কার্যকরী নয়। এটাকে শুধু অ্যান্টিসরিক না, অ্যান্টিসাইকোটিক ওষুধ বলা হয়। দেখা যায় যে এটা হচ্ছে প্রভাবটা খুব বেশি। এটা কার্যকরিতা যদি আমরা এট ফার্স্ট দেখি তাহলে রাস্টক্স সাময়িকভাবে কাজ করে, কিন্তু এটা যখন রাস্টক্সের পরে ব্যবহৃত হয় তখন এটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে এবং এইটাকে রোগকে পুরোপুরি যেটাকে বলে আদর্শ আরোগ্য সেই হিসাবে ডালকামড়া ব্যবহার করা হয়। আর আমরা জানি নর্মালি যে হচ্ছে ডালকামড়া হচ্ছে শ্লেষা প্রধান বা গলগন্ধ ধাতু ব্যক্তিদের পক্ষে অনেক বেশি মানে উপযোগী। আর ডালকামড়া রোগীরা নর্মালি অস্থির থাকে এবং উত্তেজনা প্রবণ থাকে। যখন তাদের মানে শারীরিক কন্ডিশনটা খারাপ হয় তখন তাদের মধ্যে প্রচন্ড টাইপের উত্তেজনা দেখা দেয়, কিন্তু যখন দেখা যায় যে তারা অনেকটা দুর্বল হয়ে গেছে, শারীরিক ভাবে মানে তারা নড়াচড়া করতে পারছে না, তখন দেখা যায় যে শারীরিক অবস্থা ছেড়ে যায়, তাদের মানসিক মানে মানসিক ভাবে উত্তেজিত হয়ে পড়ে। আর এবং তাদের হচ্ছে যে উত্তেজনায় বা নড়াচড়ার মধ্যে তারা একটা হচ্ছে মানে মানসিক শান্তি পায় বা তাদের কষ্টগুলো অনেকটা কমে যায়। এরা হচ্ছে সর্দিজ বাতরোগ বা চর্মপীড়া থাকে। দেখা যায় এরা ঠান্ডা আবহাওয়া বা ভেজা আবহাওয়া বা বর্ষাকালীন যে ভেজাটা থাকে সেখান থেকে তাদের বিভিন্ন টাইপের সর্দিজ যেমন রোগ হয় তেমন চর্মরোগ হয়। আর এরা আবহাওয়া পরিবর্তনের সাথে খুব বেশি মানে হয়ে থাকে। এই শরৎকালে দেখা যায় দিনে প্রচন্ড টাইপের গরম থাকে এবং রাত যখন হয়ে যায় দেখা যায় আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় এই মানে এই ডালকামড়া রোগীরা সবচাইতে বেশি অসুস্থ হয়। শুধু এই অবস্থায় না, আমরা সবসময় বলি যে শরৎ, কিন্তু না, যখন দেখা যায় যে শীত থেকে গরম আসছে বা গরম থেকে শীত যাচ্ছে তখনও কিন্তু ডালকামড়া রোগীরা খুব বেশি অসুস্থ হয়ে পারে। কারণ কি, এটা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের সাথে খুব রিলেটেড। ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা এইরকম অবস্থায় খুব বেশি প্রভাব ফেলে থাকে। আর দ্বিতীয়তে দেখা যায় যে তাদের তখন হচ্ছে চর্মরোগ গুলো খুব বেশি দেখা যায়। চর্মরোগ গুলো যখন দেখা যায় তখন দেখা যায় যে চর্মরোগটা খুব বেশি চুলকাচ্ছে এবং অল্প চুলকানোর ফলে তাদের গা থেকে এক টাইপের রক্ত বের হচ্ছে এবং এদের দেখা যায় যে সবকিছুই ঠান্ডা আবহাওয়া। যে তারা একটু বাইরে গেছে ঠান্ডা লেগে গেছে, একটু হচ্ছে বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা লেগে গেছে, বা ঠান্ডা আবহাওয়া হচ্ছে বা মেঝেতে বসে আছে তখন তাদের এক টাইপের মানে ঠান্ডা লেগে যায়। এবং দেখা যায় যে যখন এরা কোনো আর্দ্র আবহাওয়ায় কাজ করছে, নদীর ধারে কাজ করছে বা নৌকায় কাজ করছে, মাছ ধরছে বা দুধের কারখানায় কাজ করছে, তখন দেখা যায় যে তাদের পীড়াগুলো অনেক বেশি মানে কি বেড়ে যায়। আর তাদের দেখা যায় যে এই কথাটা মানে তাদের শারীরিক তাদের যখন অসুখ শুরু হয় শুধু শারীরিক হয় না, মনে হয় যে শারীরিকের সাথে সাথে মানসিক অস্থিরতা গুলো ঠিক বেড়ে যায় এবং তারা ছটফট করতে থাকে এবং তাদের দেখা যায় যে তখন তাদের চর্মগুলো কেমন ঠান্ডা অনুভূতি হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন টাইপের উদ্যোগ বের হচ্ছে। আর আমরা নর্মালি জানি যে ডালকামড়া হচ্ছে একটা
হচ্ছে শীতার্থ বা শীতকাতর রোগী, এই জন্য তাদের সবকিছু মানে ঠান্ডার মধ্যে বেড়ে যেতে থাকে। তাদের বিভিন্ন টাইপের বাত হয়, কম্প জ্বর হয়, এবং সেটা হচ্ছে যখন জ্বর হয় তখন হচ্ছে সর্বাঙ্গীন একটা শোথ বা ফোলা ফোলা দেখা দেয়। এবং এদের যখন ঘামগুলো অবরুদ্ধ হয় তখন দেখা যায় যে তাদের বিভিন্ন টাইপের অসুখ হচ্ছে, এবং এই ঘামের উদ্যোগের সাথে সাথে তাদের ঠান্ডা লাগা, তাদের শোথ, তারপরে চর্মপীড়া গুলো বাড়তে থাকে, চাপা পড়ে বাড়তে থাকে এরকম। এবং তাদের মধ্যে একটা উদারময় দেখা যাচ্ছে যে পালসিটিলের মতো এদের উদারময় হতে থাকে, একবার নরম হতে থাকে, একবার হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এইরকম। তারপরে মেয়েদের যখন ঋতুস্রাব হয়, ঋতুস্রাব হওয়ার পূর্বেই দেখা যায় যে তাদের অসুখগুলো একটু করে বাড়তে থাকে, এবং তাদের হচ্ছে যে সর্বাঙ্গে একটা পিঠ জ্বর থাকে, জ্বর কোনো সময় থাকে কোনো সময় থাকে না, কিন্তু যে যেসব জায়গাগুলো চুলকায় সেগুলো জ্বালা থাকে, উত্তাপ থাকে, এবং ঠান্ডা দিলে মানে উত্তাপে এগুলো মানে কি বলে ঠান্ডায় বেড়ে যায়, এবং উত্তাপ দিলে এগুলো অনেক সময় কমতে থাকে। এবং তাদের মুখমণ্ডলে, কপালে, তারপরে বিভিন্ন চিবুকে একটা হচ্ছে বাদামি ধরনের আভাযুক্ত হরিদা বন্ধের একটা মারমি পড়ে থাকে, এবং এই মারমির কিনারা গুলো লাল বর্ণ হয়ে থাকে এবং চুলকালে রক্ত বের হয়। এদের মুখমণ্ডলে, হাতের পৃষ্ঠে, তারপরে অঙ্গথলিতে বিভিন্ন টাইপের মাংসপিণ্ড বা আঁচিলের মতো বের হয়ে থাকে। আর এটাকে যদি আমরা বলতে থাকি, এটা অনেক সময় রাষ্ট্রকের সাথে তারপরে হচ্ছে কার্বোভেজ বা কেলি সার্পের অনুপূরক হিসাবে ব্যবহার করা যাইতে পারে। ধন্যবাদ স্যার। জি, বলা শেষ হয়েছে স্যার? বাকি ছিলাম স্যার। জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই ওষুধটা মূলত এটার অপর নাম হচ্ছে বিটার সুইট বা ডালসিস আমেরা, এক জাতীয় লতা বিশেষ গাছ থেকে ওষুধটা তৈরি করা হয়েছে। এটা যদি আমরা মায়োজেমেটিক ব্যাকগ্রাউন্ডের হিসাব করি তাহলে এটা অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক ও অ্যান্টি টিউবারকুলার গুণসম্পন্ন ঔষধ। এটা মূলত আমরা হাইড্রোজেনের ধাতুর ঔষধ হিসাবে বলতে পারি, যেমন রাস্টক্স আছে, এইটাও এক ধরনের ওই ধরনের ওষুধ। এটা মূলত বর্ষাকালে, মানে বর্ষায় ঠান্ডা বাতাস লেগে অথবা গরম বাতাসের হঠাৎ আবহাওয়া পরিবর্তনে এই রোগের উৎপত্তি ঘটে। এই রোগের যদি আমরা মন মানসিকতার হিসাব করি তাহলে এই রোগী অত্যন্ত অস্থির আর উগ্র স্বভাবের হবে, এবং সে বড়ই কাজের মানুষ থাকবে। মনে করো যে 10 ঘন্টার কাজ আমি 1 ঘন্টায় করে ফেলবো, এমন একটা তার মানে তার প্রবৃত্তি থাকে। এবং যতই সে অসুস্থ হয় ততই তার কাজের গতি সে বেড়ে যায়, মানে সে কাজ করতে চায় বেশি। এবং যদি আমরা বর্ষাকালে যদি জ্বর হয়, সে ভিজা বিছানায় ঘুমালে তার জ্বর বৃদ্ধি পেতে পারে, এবং অথবা স্যাঁতসেঁতে স্থানে বাস করলেও তার জ্বর আসতে পারে। এই সময় সে ঠান্ডা পানি চায়, কিন্তু সে যদি তার আবার শরীরে যদি গরম থাকে, উত্তাপ থাকে আর কি, এই সময় তার আবার পিপাসা থাকে না এই সময়। আবার চর্মরোগের ক্ষেত্রেও ডাল কামড়া আমরা ব্যবহার করতে পারি। যে ছোট ছোট আসিলের মতো দেখা যায়, আমবাদ টাইপের, যেটা সাধারণত ভিজা স্থানে বসবাস করার জন্য তার মানুষের বিভিন্ন শরীরে আর কি এটা দেখা দিতে পারে। এবং এটাকে আমরা শরৎকালীন অসুস্থতা হিসেবে বলতে পারি, যে ঠান্ডা লেগে প্রস্রাবের বেগ বা শ্লেষার বেগ হচ্ছে। আবার যদি আমরা বলি যে স্ত্রী লোকদের ক্ষেত্রে, যে ঋতু শুরু হওয়ার পর থেকেই ঋতু বন্ধ হয়ে আমবাত অথবা মুখমণ্ডলে আমবাত সদৃশ্য একটা উদ্বেগ ঘটতে পারে। এটার আরেকটা জিনিস আছে যে এই ওষুধের ডালকামারার আগে এবং পরে অ্যাসিটিক অ্যাসিড, বেলেডোনা বা ল্যাকেসিসের পূর্বে বা পরে এই ডালকামারা আমরা ব্যবহার করা হয় না। আর আমরা যদি এটার রাজবৃদ্ধির হিসাব করি, যে এটা রাত্রিকালে ঠান্ডায় বা স্থির থাকিলে আবার পরিবর্তনে, যে কোনো চর্মপীড়ায় অথবা চর্মপীড়া চাপা পড়ে এটার বৃদ্ধি হতে পারে। উপশমটা আপনার নড়াচড়ায় বা সঞ্চালনে
এটা বৃদ্ধির উপশম হয়। আর এটার অনুপূরক ওষুধগুলো হচ্ছে বেলাইটাকাপ, ক্যালিসাল আর ক্যালকেরোসাল। ধন্যবাদ স্যার। খাদিজা মাহমুদ, আসসালামু আলাইকুম। জি স্যার, ডাল কামারা সাধারণত একটি প্লাটিন ওষুধ, যেটা উদ্ভিজ্জ ওষুধ, আর একটি হাইড্রোজেনের ধাতুর ঔষধ। সাধারণত ডালকামারা শীতকাতর মেডিসিন এবং এটির ধাতু হচ্ছে অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টি টিউবারকুলার মেডিসিন। আর ডালকামারার একটি মানসিকতা হচ্ছে অতিরিক্ত দাম্ভিক প্রকৃতির এবং যারা সহজেই নতি স্বীকার করতে চায় না, এই জাতীয়। আর ডালকামারা একটি শীতকাতর মেডিসিন যেহেতু, আর এটি শীতের সিজনেই বাড়ে, তবে এটা শীতটা আসলে নর্মালি যে উইন্টার সিজন যেটা আসলে সেটাতে বাড়ে না, গরমের পর হঠাৎ যে শীতটা আসে এটা সাধারণত শরৎকালীন মেডিসিন হিসেবে ধরা হয়। তবে শুধু শরৎকালেই না, যে কোনো ঋতুতেই যদি তীব্র গরমের পর শীত ঠান্ডা পড়ে, অথবা ঠান্ডার পর হঠাৎ করে একটু বেশি গরম পড়ে যাচ্ছে, এই জাতীয় এই টাইমটাতে এই রোগের প্রবণতাটা খুব বেশি থাকে। আর ঠান্ডা লাগলে এদের যেহেতু হাইড্রোজেনের ধাতুর ঔষধ, খুব সহজে একটু সামান্য ঠান্ডা আবহাওয়ায় বা খোলা আবহাওয়ায় এই জাতীয় অবস্থাতে এটা বেড়ে যায়। এর বাড়ার প্রবণতা যেরকম সহজেই ঠান্ডা লাগলে আমবাতের একটা প্রবণতা থাকে এবং ঘন ঘন প্রস্রাব হয়, তবে আবার প্রস্রাব ঠিক মতো হতেও চায় না, একটু থাকে, প্রস্রাবে কষ্টও থাকে। আর সাধারণত ডালকামারা রোগী একটু ঠান্ডা জাতীয় যে কোনো খাবার খাইলে বা একটু খোলা বাতাসে ঘুরলে এরা ঠান্ডা লেগে যায়। একটু নদীর ধারে যদি কাজ করে বা ঠান্ডা আছে ভিজা জায়গায় কাজ করলে এদের রোগ প্রবণতাটা বেড়ে যায়। চুপ করে। আর ডালকামারা রোগীদের সাধারণত চুপ করে থাকলে বৃদ্ধি পায়, তবে নড়াচড়া করলে বা আবৃত থাকলে এদের উপশম হয়। জি স্যার, আসসালামু আলাইকুম। তো সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যারা পড়াশোনা করেছেন, তো তাদেরকে আরো বেশি তথ্য কালেকশন করে মেডিসিনের একেবারে মূল যে পয়েন্টগুলো সেগুলো তুলে ধরা। আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা শুধু শুনবেন এমন না, আপনারা বলার চেষ্টা করবেন, শুনবেন, বলবেন, লিখবেন। আপনি যখন একটা জিনিস শুনতেছেন, তো শোনার ফলে কি হয় দেখবেন 30+ আপনার স্কিল ডেভেলপ হবে। এরপরে শোনার পর আপনি বলবেন, সেখানেও প্রায় দেখবেন 30+ আপনার স্কিল ডেভেলপ হবে। এরপরে বাকি যেটা থাকবে লিখবেন এবং পড়বেন। আর সর্বশেষ যেটা সেটা আন্ডারস্ট্যান্ডিং। আপনি লিখতে পড়বেন না, বুঝলেন না, তো এই পড়াশোনা আপনার কাজের না। পড়বেন, বুঝতে না পারলে গ্রুপে জিজ্ঞেস করবেন যে আমি বুঝতে পারতেছি না, তাই না? আমরা মূল আলোচনা চলে যাই। এই ওষুধের সিচুয়েশন কি একটু জানা, তাই না? জি, যারা স্ক্রুফিউলাস কনস্টিটিউশনের অথবা ফ্লেগমেটিক কনস্টিটিউশনের অথবা হাইড্রোজেনেট কনস্টিটিউশনের, তাদেরকে আমরা একবার ডালকামারার কথা আমরা চিন্তা করতে পারি। কনস্টিটিউশন এর অধীন আপনি অনেক মেডিসিন পাবেন। হাইড্রোজেনেট কনস্টিটিউশনের অধীনে রবীন্দ্রনাথ ল্যাবরেটরিতে বেশ কিছু মেডিসিন আছে, সেখানে কনস্টিটিউশন চ্যাপ্টারে আলাদা। এই জন্য প্রত্যেকটি মেডিসিনে যখন আমরা কনস্টিটিউশন জানতে পারবো, বুঝতে পারবো, তখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিলেও কিন্তু
চমৎকার ফলাফল পাওয়া যায়। তো এই জন্য আমাদের প্রত্যেক রোগীর ক্ষেত্রে যখন আমরা কনস্টিটিউশন বুঝতে পারবো কে কোন কনস্টিটিউশনের, তখন তাদের জন্য মেডিসিন সিলেকশন করা খুব সহজ হয়। অপরদিকে এখন যে সিজন চলতেছে, এখন দিনের বেলায় গরম, রাতের বেলায় একটু ঠান্ডা, এই গরম এই বৃষ্টি, অথবা বৃষ্টি হচ্ছে অপরদিকে ব্যবসা গরম। আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পারছেন কিনা একটু কনফার্ম করবেন। ক্লিয়ার শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। গতকাল নেটওয়ার্কের এত সমস্যা ছিল, আমি ওখানে তো গতকাল আলোচনা করতে পারি জায়গাতে। যাই হোক, যারা দেখবেন এই যে গরমের মধ্যে কাজ করতেছে, অপরদিকে তাকে বৃষ্টিতে ভিজতে হচ্ছে, যারা ফিল্ডে কাজ করে, কখনো রোদ কখনো বৃষ্টি, তো এদের যখন অস্বস্তিকর দেখা দিবে তখন আমরা একবার ডাল খাওয়ার কথা চিন্তা করবো। অথবা এমন হতে পারে যে স্থলে কাজ করতেছে ওই স্থান, ওই স্থল, ওই বেসমেন্ট স্যাঁতসেঁতে, সেটা হতে পারে কৃষিক্ষেত্রে, হতে পারে কলকারখানার যে কোনো স্থানে, বিশেষ করে বরফ কারখানায়, বরফের কারখানায় যারা কাজ করে, মাছের ব্যবসা যারা করে, মাছের আড়তে যাদের থাকতে হয়, তো তাদের কিন্তু পানি নিয়ে কাজ করতে হয় সবসময়, ওই স্থান কিন্তু স্যাঁতসেঁতেই থাকে। তো মাছের বাজারে যারা মাছ কেনা বেচা করে, তো এদের ওই স্যাঁতসেঁতে জায়গায় কিন্তু চলাফেরা ওঠা বসা, এরাও কিন্তু ডালকামারা রোগীতে পরিণত হতে পারে। সাপোজ বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হতে হতে একটা পর্যায়ে হঠাৎ করেই দেখবেন যে আবার গরম শুরু হয়ে গেছে। এই অবস্থায় ডালকামারা যেমন কার্যকরী, অপরদিকে ব্রায়োনিয়াও কিন্তু খুবই চমৎকার কার্যকরী। যাদেরকে দেখবেন গরমে কাজ করতে গিয়ে ঘাম সাপ্রেসড হচ্ছে, ঘাম সাপ্রেসড হওয়ার ফলে তার ঠান্ডা লেগে যাওয়া, কাশি, জ্বর অথবা যে কোনো সমস্যা সৃষ্টি হোক না কেন, সেই ক্ষেত্রেও কিন্তু ডালকামারা ক্ষেত্র তৈরি হয়। শুধু কি তাহলে এই ডালকামারা বর্ষাকালীন মেডিসিন না শীতকালেও কাজ করতে পারে? জি, শীতকালেও কাজ করতে পারে। যখন দেখবেন অনেক বেশি কুয়াশা থাকে, মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং শীতকালেও কিন্তু বৃষ্টি হতে পারে। তো যখন কুয়াশার ভাব বেশি থাকবে, জলীয় ভাব বেশি থাকবে শীতে, শুষ্ক ঠান্ডায় একরকম মেডিসিন হতে পারে, আবার ভিজা ঠান্ডায় আর এক রকম মেডিসিন হতে পারে। তাহলে ভিজা ঠান্ডায় যে সমস্ত মেডিসিন গুলো কার্যকরী, তার মধ্যে ডালকামারা অন্যতম একটি মেডিসিন। এক্ষেত্রে ল্যাকটম সালকে আমরা চিন্তা করতে পারি, ডালকামারাকে চিন্তা করতে পারি, আর্সেনিককে চিন্তা করতে পারি, সোজাকে চিন্তা করতে পারি। অনেকগুলো মেডিসিনই এই ক্ষেত্রে কাজ করতে পারে, কিন্তু প্রত্যেক মেডিসিনের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এখন অনেক পেশেন্টকে আমি দেখেছি যে গরম এবং ঠান্ডা এর ফলে আর্টিকেরিয়াতে সাফার করতেছে, আমবাতে সাফার করতেছে। বিশেষ করে আমবাতের জন্য, আর্টিকেরিয়ার জন্য ডালকামারা খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। ডালকামারা যখন ব্যর্থ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে ক্যালকের কার্ব আসতে পারে, সেক্ষেত্রে ল্যাকটম সালফার আসতে পারে, অথবা সালফার আসতে পারে।
তাহলে ঘাম চাপা পড়ার কারণে যদি অসুস্থতা দেখা দেয়, আমরা শুধু সাইনিসে একটু চিন্তা করি, কিন্তু সাইনিস ছাড়াও কিন্তু ঘাম চাপা পড়ার ফলে যদি তার কোনো সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রেও কিন্তু ডালকা মারা চমৎকার। আবার গরম থেকে ঠান্ডা, এই ক্ষেত্রে তার ডায়রিয়া দেখা দিল, অথবা গরম আবহাওয়ার মধ্যে ঘোরাফেরার ফলে বাজারে দেখবেন যে পথে ঘাটে ঠান্ডা পানি বিক্রি করা, অথবা লেবুর শরবত যারা তৈরি করে দেয়, সেখানে বরফ মিশায় নাই, বরফ মিশ্রিত করে লেবুতে। তো এই গরমের মধ্যে অনেকেই একটু নিজেকে ঠান্ডায় সিক্ত করতে চাই, ঠান্ডা অভিলাষ করে, কিন্তু দেখা গেছে যেই ওই লেবু পানি খায় এবং ঠান্ডা লেবু পানি সে পান করে, তখন দেখবেন যে পরের দিন সে অসুস্থ হয়ে পড়তেছে। যার মধ্যে প্রবণতা থাকবে তারা অসুস্থ হবে, যাদের প্রবণতা থাকবে না তারা অসুস্থ হবে না। অথবা জলজলীয় স্থানে, খাওয়ার বড় পুকুর ঘাট অথবা নদী নালা খাল বিল, এই সমস্ত স্থানে যাদের বাড়ি ঘর আছে, তারাও নেত্রাংশ অথবা ডালকা মারা রোগীতে পরিণত হতে পারে। কারণ রোগী কোন স্থানে বসবাস করতেছে, ওই বসবাসের স্থান সম্বন্ধেও কিন্তু আপনাকে আমাকে জেনে নিতে হয়। যদি কেউ উত্তপ্ত জায়গায় টিন শেডে, টিনের ঘরে বসবাস করে, শুষ্ক আবহাওয়া, প্রখর রোদ, তাদের ক্ষেত্রে এক ধরনের রোগ হওয়ার প্রবণতা থাকবে। যারা বস্তিতে বসবাস করে তাদের জন্য এক ধরনের রোগ প্রবণতা থাকবে। যারা অট্টালিকায় থাকে, এসি রুমে থাকে, তাদের আরেক ধরনের রোগ প্রবণতা থাকবে। এই জন্য কার কোন অকুপেশন, কার কি প্রফেশন, এটা কিন্তু জানার প্রয়োজন হয়। যিনি যেই পেশায় নিয়োজিত আছেন, ওই পেশা কেন্দ্রিক অসুস্থতা দেখা দিতে পারে। ডালকা মারার সাথে আমরা প্যারাইটাকালকে, ক্যালিসালকে কমপ্লিমেন্টারি হিসেবে আমরা চিন্তা করতে পারি। ডালকা মারার মূল যে বিষয়গুলো, সেটা আমরা বুঝতে পেরেছি কিনা? ডালকা মারার মূল মেসেজ সেটা আমরা কি বুঝেছি? জি স্যার। যারা সহজেই ঠান্ডা প্রবণ, যাদের সহজেই ঠান্ডা লাগার প্রবণতা থাকে, prone to catarrh or rheumatic or herpetic affections, দেখবেন যাদের স্কিন ডিজিজ, জদ্রু জাতীয় রোগ, দাঁত জাতীয় রোগ, বাত ব্যথা সংক্রান্ত, ঠান্ডা সংক্রান্ত, যারা অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা যাদের ক্ষেত্রে আমরা দেখি, অল্পতেই বাত রোগ হওয়ার প্রবণতা দেখি, অথবা দাঁত জাতীয়, জদ্রু জাতীয় রোগ যাদের আক্রমণ করে, সেটা যদি হয়ে থাকে যে ঠান্ডা স্থানে বসবাস করে, বেসমেন্ট এটা কোল্ড এবং সেটা ওয়েট, কোল্ড ওয়েট, ভেজা ঠান্ডা, এই ক্ষেত্রে অসুস্থ হলে আমরা অবশ্যই ডালকা মারার কথা ভাববো। তাহলে এই মেডিসিন দেখবেন যে প্রবীণকালীন সময়ে এক্সেসিভ মিউকাস মেমব্রেন প্রডিউস করার ক্যাপাবিলিটি কিন্তু এই মেডিসিনে ছিল। বিশেষ করে যারা দেখবেন ব্রঙ্কাইটিসে ভুগতেছে, অথবা চোখের যে কোনো রোগে যারা ভুগতেছে, এদের ক্ষেত্রে দেখবেন যে প্রবীণকালীন সময়ে প্রবর্তের মধ্যে অতিরিক্ত মিউকাস মেমব্রেন প্রডিউস করার যে ক্যাপাবিলিটি,
এটা কিন্তু প্রবারদের মধ্যে দেখা দিচ্ছে। অনুরূপ ভাবে ন্যাচারাল ডিজিজ নিয়ে যখন পেশেন্ট আসবে তখন তাদের ক্ষেত্রেও এক্সেসিভ সেক্রেশন থাকবে, মিউকাস মেমব্রেন অনেক বেশি এটা উৎপাদন হবে, বারবার কফ উঠতে থাকবে, সেরেসা নির্গমন হবে। যারা ব্রঙ্কাইটিস সাফার করতেছে অথবা যারা চোখের রোগে সাফার করতেছে এই ক্ষেত্রে একবার ডালকা মারাকে আমরা চিন্তা করব। সমস্ত রোগীকে দেখবেন যে এক পাশীয় প্যারালাইসিস, সেটা ডান পাশ হতে পারে, বাম পাশ হতে পারে। একটা এক্সাম্পল আমি তুলে ধরবো। সাপোজ আপনি বাসে জার্নি করতেছেন, তো জার্নি করার সময় আপনি জানালা যেই পার্শ্বে ওই পার্শ্বে আপনি বসেছিলেন, আপনি কোটচাঁদপুর টু ঢাকা অথবা ঢাকা টু কোটচাঁদপুর অথবা ঝিনাইদহ টু ঢাকা আপনি জার্নি করতেছেন। তো ডান পাশে আপনি বসেছিলেন, যাওয়ার সময় আপনি সূর্যের যে উত্তাপ সেটা যদি ডান পাশে থাকে, আপনি ডান পাশে বসার কারণে ওই ডান পাশের উত্তাপ আপনার শরীরে লাগছে। কিন্তু পরের দিন আপনি ঢাকা থেকে কাজ সেরে আবার ঝিনাইদহ অথবা আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন, কিন্তু ওই দিনের আবহাওয়াটা একটু খারাপ, অর্থাৎ ভিজা আবহাওয়া অথবা একটু বৃষ্টি হওয়ার মতো ভাব অথবা মেঘাচ্ছন্ন আকাশ, এখন ঠান্ডা বাতাস কোথাও অথবা কোথাও বৃষ্টি হয়েছে। সাপোজ আপনি জার্নি করতেছেন, বাস দিয়ে আসতেছেন, কোথাও আশেপাশে বৃষ্টি হয়েছে কিন্তু শীতল বাতাস আপনার ওই ডান পাশেই লাগছে। এটা আমি খুব গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি বলতেছি। তো ডান পাশেই ঠান্ডা বাতাস লাগতেছে, এর পরের দিন দেখা গেল এক পাশ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছেন, এক পাশ প্যারালাইসিস হয়ে গেছে। তখন আপনি এই হিস্ট্রি যদি না জানতে পারেন, তাকে কি ডান পাশ কোষ্ঠিকাম আক্রমণ করে, কোষ্ঠিকামের রোগী যারা তাদের ডান পাশের প্যারালাইসিস দেখা দেয়, আপনি কোষ্ঠিকাম 1000 বার দিলেও কি রোগীকে ভালো করা সম্ভব? নো, অসম্ভব। তাকে কখনো কোষ্ঠিকাম দিয়ে আপনি ভালো করতে পারবেন না। অবশ্যই আপনাকে রোগীর রোগ কিভাবে সৃষ্টি হলো এই হিস্ট্রি আপনাকে জানতে হবে। আদারওয়াইজ আপনি ডান পাশেন কোন পাশ, হ্যাঁ ডান পাশে অবশ্যই গুরুত্ব দিবেন, কিন্তু আপনি পজিশন জানবেন না। কি পজিশন জানবেন না? অবশ্যই পজিশন জানতে হবে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই ডালকা মারা অ্যাপ্লাই করলে রোগীর খুব চমৎকার কাজ করবে। আমার আলোচনা কি দুর্বোধ্য মনে হচ্ছে না আপনারা বুঝতে পারছেন? তাহলে কোন প্যারালাইসিসের রোগী যদি দেখেন, হতে পারে তার ভোকাল কর্ড প্যারালাইসিস হয়ে গেছে অথবা তার জিহ্বা টাং প্যারালাইসিস হয়ে গেছে। তো হিস্ট্রি যদি এমন থাকে যে গরম থেকে ঠান্ডা, সেক্ষেত্রে অথবা আপনি অবশ্যই ডালকা মারার কথা ভাববেন। আবার যেই পার্শ্ব প্যারালাইসিসে আক্রান্ত, যেই পার্ট, যে অর্গান প্যারালাইসিসে আক্রান্ত, ওই প্যারালাইজড পার্ট আপনার বরফের মতো ঠান্ডা থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু নোট করে রাখবেন। তাহলে যেই পার্শ্ব প্যারালাইসিসে আক্রান্ত হবে কোন রোগী, তাহলে ওই পার্শ্ব বরফের মতো ঠান্ডা থাকবে। ক্লিয়ার? সেক্ষেত্রে তাহলে পজিশন অপর দিকে
তার বর্তমান যে রোগের যে কন্ডিশন, ডিজিজ কন্ডিশন, যে এফেক্টেড পার্ট কোল্ড, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডালকা মারার কথা চিন্তা করবেন। রবিনেট হয়ে গেল। আচ্ছা তারা মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট নির্ধারণ করেছেন। জি, আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আর আমাদের ক্লাসের মনিটর হিসেবে যিনি আছেন ওনার সাথে কথাবার্তা বলবেন আমার দেওয়ান আসাদ ভাই। তাহলে আমরা কথা বলতেছিলাম কোন বিষয়ে মনে আছে? প্যারালাইসিসে আক্রান্ত হলে ডালকা মারা রোগী তাদের আক্রান্ত পার্শ্ব কেমন থাকে বলতে পারবেন? শীতল থাকে, শীতল থাকে, এক্স্যাক্টলি। তাহলে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন, সাডেন চেঞ্জেস অফ টেম্পারেচার, আবহাওয়ার পরিবর্তন, সাডেন চেঞ্জেস অফ ওয়েদার আর টু কোল্ড, গরম থেকে ঠান্ডা দেখা দেয়, সেক্ষেত্রে ডালকা মারা ক্ষেত্রে তৈরি হতে পারে, রোগ যেটাই হোক না কেন। অথবা এমন হতে পারে গরম থেকে সেই আপনি ফ্রিজ থেকে কি করছেন, ফ্রিজে বৃষ্টি আছে অথবা ফ্রিজে ঠান্ডা পানি আছে, আপনি ঠান্ডা পানি খেয়ে ফেলতেছেন, এই ক্ষেত্রেও ডালকা মারার ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে? অথবা যারা কৃষি কাজ করেন, কৃষি কাজ করতে গিয়ে যে স্থানে কাজ করতেছিলেন ওই স্থানটা কেমন ছিল এটা জানা দরকার, তাই না? অথবা সারাদিন প্রখর রোদে কাজ করে সে ওই ঘর্মাক্ত অবস্থায়, গরম অবস্থায় সে গোসল করে ফেললো ঠান্ডা পানিতে, সেই ক্ষেত্রেও ডালকা মারার ক্ষেত্রে তৈরি হতে পারে। যে কোনো স্রাব, যে কোনো ডিসচার্জ, যে কোনো
প্রকারের স্রাব, এটা যদি সাপ্রেসড হয়ে যায়, এটা কানের স্রাব হতে পারে, সেটা শরীরের অন্যান্য স্রাব হতে পারে, কর্মস্রাব হতে পারে। তো কোনো স্রাব যদি সাপ্রেসড হয়ে অসুস্থ হয় সেক্ষেত্রে ডালকামারা হতে পারে। আবার ইরাপশন সাপ্রেসড হয়ে যদি অ্যাজমা দেখা যায় সেক্ষেত্রে আমি অনেক পেশেন্ট পেয়েছি যে দাউদ ছিল, দাউদ চাপা পড়ার পরে আর হাঁপানি হয়েছে, এমন অসংখ্য পেশেন্ট পেয়েছি। ডালকামারা দিয়েছি, চমৎকার ফলাফল পাওয়া গেছে। তাহলে শরৎকালীন এই মেডিসিনটি শরৎকালীন মেডিসিন, তাই না? এই মেডিসিনটি কোন সিজনের মেডিসিন? শরৎকালীন মেডিসিন। এবং রাত্রিকালীন সময়ে তাদের বৃদ্ধি হয়, রাত্রে বৃদ্ধি হয়, অথবা ঝড় বৃষ্টি আসবে এর আগ মুহূর্তে তার কষ্ট বেড়ে যেতে পারে। অথবা যারা অতিরিক্ত মার্কারি অ্যাবিউজ অফ মার্কারির অপব্যবহার করে থাকে সেক্ষেত্রে ডালকামারার ক্ষেত্রে তৈরি হতে পারে। অথবা দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা, এই ক্ষেত্রে গরম আপনার ডালকামারার ক্ষেত্র আসতে পারে। তাহলে এই মেডিসিনের আমরা মানসিক লক্ষণ কেমন ভাবে এতক্ষণ ডালকামারার ইন জেনারেলি যে ক্যারেক্টারিস্টিক্স যেটা তার ফিচার যেটা সেটা আলোচনা করেছি। তো ডালকামারার মানসিক লক্ষণ কেমন থাকবে? ডালকামারা মানসিক লক্ষণ থাকবে এমন যে ভবিষ্যৎ সম্বন্ধে তার দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা সবসময় তাকে তাড়িত করবে। ডালকামারা রোগী যখন ঘুমাতে যায় ঘুমের মধ্যেও তার দুশ্চিন্তা থাকে। ডালকামারা রোগী এরা মানুষের সমালোচনা করে, এরা সেন্সুরিয়াস মাইন্ডেড হয়, এরা ক্রিটিক্যাল মাইন্ডেড হয়, পরে দোষ ত্রুটি অন্বেষণ করা, পরে দোষ খোঁজা, পরে দোষ ধরা, তার ক্রোধ আছে, এগুলো নিয়ে দেখবেন যে অনেকেই মানে বিশ্লেষণ করে, চায়ের দোকানে এই ধরনের সমালোচনা করে। তো তাদের ক্ষেত্রে আমরা দেখি মানসিক লক্ষণে এই ডালকামারা রোগীদের ক্ষেত্রে মানসিক লক্ষণ এমন আমরা দেখতে পারি। এবং তারা কমপ্লেইন করে, বিভিন্ন ধরনের কমপ্লেইন তারা করে, অভিযোগের কথা বলে, সেটাও ডালকামারার পেশেন্টদের ক্ষেত্রে পাবেন। ডালকামারা রোগী যখন জেগে যায় তখন দেখবেন যে প্রলাপ বকতেছে, ভুল বকতেছে, এই ক্ষেত্রেও ডালকামারার কথা আপনি চিন্তা করতে পারেন। ডালকামারার ভয় থাকে, কখন ভয় দেখা দেয়? রাত্রিকালীন সময়ে ভয় দেখা দেয়। ডালকামারা রোগী দেখবেন সে বিছানা করতেছে অসুস্থ অবস্থায়, সেটা জ্বর অবস্থায় হোক অথবা অন্য সময় হোক, বিছানা করতে থাকে, পিকস অফ বেড ক্লথস। এই ক্ষেত্রেও আপনি মানসিক লক্ষণে এটা নিতে পারেন। এরা অত্যন্ত ব্যস্তগ্রস্ত হয়, হারি টাইপের, হারি মাইন্ডেড, ইম্প্যাশেন্ট হয়, এরা ধৈর্যহীন হয়, কাজের প্রতি অনীহা অনিচ্ছা থাকে, অ্যাভারশন টু ওয়ার্ক। Those who are indolent person, যারা অলস প্রকৃতির, তাদের ক্ষেত্রে আপনি ডালকামারা ভাবতে পারেন। যখন সে কথা বলে, ডালকামারা রোগী কথা বলে, কথা বলতে গিয়ে কিন্তু সে ভুল করে, ভুল শব্দ প্রয়োগ করে, ইউজিং রং ওয়ার্ডস, মিস্টেকস ইন স্পিকিং। এক্ষেত্রে আপনি ডালকামারার কথা ভাবতে পারেন। মহিলাদের ক্ষেত্রে আমরা জানি লিম্ফোমেনিয়া, তো লিম্ফোমেনিয়ার জন্য অনেক মেডিসিন আছে, প্লাটিনা সহ, লাইকোপোডিয়াম, পালসিডিলা, অরিগেনাম, অনেকগুলো মেডিসিন পাবেন। সেক্ষেত্রে ডালকামারাও লিম্ফোমেনিয়ার জন্য খুব চমৎকার কার্যকরী মেডিসিন। প্রাস্টক্স এবং ব্রায়োনিয়ার মধ্যবর্তী মেডিসিন কিন্তু ডালকামারা। আমি এই কথা অনেকবারই উল্লেখ করেছি
রাস্টক্স এবং ডালকামারার রাস্টক্স এবং ব্রায়োনিয়ার মধ্যবর্তী মেডিসিন, মিডল মেডিসিন ডালকামারা। কিছু লক্ষণ থাকবে ব্রায়োনিয়া, কিছু লক্ষণ থাকবে রাস্টক্স। তাহলে কিছু লক্ষণ যদি ব্রায়োনিয়ার পান, ব্রায়োনিয়া গরম কাতর হয়ে থাকে, রাস্টক্স শীত কাতর হয়ে থাকে, তাহলে ডালকামারা গরম থেকে যখন ঠান্ডা আবহাওয়াতে যাচ্ছে তখন সে অসুস্থ হচ্ছে। তার মানে কি, সে গরম সহ্য করতে পারছে না, ঠান্ডাও সহ্য করতে পারছে না। যখন সে ঠান্ডা সহ্য করতে না পারে তখন রাস্টক্স সদৃশ লক্ষণাবলী তৈরি হয়। যখন সে গরম সহ্য করতে না পারে তখন ব্রায়োনিয়া সদৃশ কিছু লক্ষণাবলী তৈরি হয়। এর মধ্যবর্তী মেডিসিন আপনি ডালকামারাকে চিন্তা করুন। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাদের অস্থিরতা দেখবেন যে রাত্রিকালীন সময় অস্থিরতা বেড়ে যাচ্ছে, রেস্টলেসনেস থাকে, রাস্টক্সেরও রেস্টলেসনেস থাকে। অ্যাভারশন টু মেন্টাল ওয়ার্ক, মানসিক পরিশ্রমে তাদের অনীহা, অনিচ্ছা, বিরক্তি, এটা আমরা ডালকামারা রোগীদের ক্ষেত্রে দেখি। যখন সে বিছানা থেকে উঠছে অমনি তার মাথা ঘুরে যাচ্ছে, vertigo arising from pain, vertigo after sleeping, aggravation। যখন আপনি ডালকামারা রোগীকে পাবেন, এটা কিন্তু ব্রায়োনিয়ার মতো লক্ষণ, যে সঞ্চালনে মুভমেন্টে তার রোগ লক্ষণ বাড়তেছে, vertigo arising from pain, vertigo after sleeping, aggravation। তো ঘুমের পরে, ঘুমে যখন থাকে তখন সমস্যা নাই, ঘুম থেকে ওঠার পরে জাগ্রত হওয়ার পরে তার মাথা ঘুরতেছে, অথবা বিছানা থেকে যখনই তাকে মুভ করতে হচ্ছে, তো টু এরিক ফ্রম দ্য বেড, তাকে বিছানা থেকে উঠতে হচ্ছে, ওই ক্ষেত্রে তার মাথা ঘুরতেছে, তার মানে ব্রায়োনিয়ার মতো সিমটম। অপরদিকে ঠান্ডাও সে সহ্য করতে পারে না। তাহলে আমি যে কথাটা বলেছি যে কিছু লক্ষণ থাকবে ব্রায়োনিয়ার, কিছু লক্ষণ থাকবে রাস্টক্সের। রাস্টক্স এবং ব্রায়োনিয়ার মধ্যবর্তী মেডিসিন হিসেবে ডালকামারাকে চিন্তা করবে। ডালকামারা আলোচনা করলে তো আর সারা রাত আলোচনা করলে শেষ হবে না, বুঝেন নেই? ডালকামারা যদি সারা রাত আলোচনা করি এটা শেষ হবে না। প্রত্যেক রুব্রিকের যদি ব্যাখ্যা করি, তাহলে ডালকামারার রোগীদের ক্ষেত্রে আমরা যেমন ড্যান্ড্রাফের ক্ষেত্রে মাথায় খুশকি হলে কি করি, সালফার অথবা নেট্রামিওর অথবা সিপিয়া অথবা ব্রায়োনিয়া, স্টেবিসেক্রিয়া, এমন অনেক মেডিসিন পাবে। থুজাও কিন্তু ড্যান্ড্রাফের জন্য চমৎকার কার্যকরী, বিশেষ করে হোয়াইট ড্যান্ড্রাফ, সাদা খুশকির জন্য দেখবেন নেট্রামিওর, থুজা খুব চমৎকার কার্যকরী। এখন এই ড্যান্ড্রাফ অর্থাৎ খুশকি যদি দেখা দেয় ভ্যাকসিনের পর থেকে, তাহলে অবশ্যই আপনাকে থুজা সহ, সালফার সহ অনেকগুলো মেডিসিন ভ্যাকসিনের কুফল, ailments from vaccination, 48টি মেডিসিন পাবে রেপার্টরিতে, সেখান থেকে একটি মেডিসিন আপনাকে স্বতন্ত্রকরণ করতে হবে। যদি এমন দেখতে পান যে ড্যান্ড্রাফের ক্ষেত্রে নেট্রামিওর খুব চমৎকার কার্যকরী, কিন্তু তার লবণকারীতে আছে কিনা, অথবা একেবারেই লবণ খায় না, ডিজায়ার টু সল্ট অর অ্যাভারশন টু সল্ট। ডিজায়ার টু সল্ট কখন থাকে অথবা অ্যাভারশন টু সল্ট কখন থাকে, সেটা আমাকে আপনাকে জানতে হবে। যখন কোন রোগীর সোডিয়াম ক্লোরাইডের অভাব থাকে, ল্যাক অফ সোডিয়াম ক্লোরাইড ইন হিউম্যান বডিতে সোডিয়াম ক্লোরাইডের অভাব যখন থাকবে, তখন সে হিউজ পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে সে লবণ খাবে। যখন এক্সেসিভ সোডিয়াম ক্লোরাইড, when they will have excessive sodium chloride in the human body, যখন আপনি দেখবেন যে
তার শরীরে অনেক সোডিয়াম ক্লোরাইড আছে, পর্যাপ্ত পরিমাণে। এত সোডিয়াম ক্লোরাইড আছে যে তার শরীর ঘামলে পর্যাপ্ত পরিমাণে লবণের দাগ লেগে থাকতেছে তার পোশাকে, তাহলে ধরে নিবেন যে তার শরীর পর্যাপ্ত এক্সেসিভ সোডিয়াম ক্লোরাইড আছে। সেই ক্ষেত্রে ল্যাকটোমের দিলে ওই এক্সেসিভ সোডিয়াম ক্লোরাইডকে স্বাভাবিক পর্যায়ে এনে আসার ক্ষমতা কিন্তু ল্যাকটোমের আছে। আর যার কম আছে, ওই কম সোডিয়াম ক্লোরাইড কম থাকার কারণে তার যে সমস্যাগুলো সৃষ্টি হয়, ওই সমস্যাগুলো স্বাভাবিক পর্যায়ে এনে আসার ক্ষমতা কিন্তু ল্যাকটোমের আছে। এখন যদি আপনি সোডিয়াম ক্লোরাইড অভাব আছে, আপনি স্যালাইন খেতে থাকেন, সোডিয়াম ক্লোরাইড কারণে স্যালাইন খাইলে, বেশি বেশি খাইলে, তাহলে কি সোডিয়াম ক্লোরাইড কি এটা কি দেহে পূরণ হবে? এটা কি চলে আসবে? যদি সেটা অ্যাবজর্ব করতে না পারে, বডি সেটা যদি অ্যাবজর্ব না করতে পারে, তাহলে ওই সোডিয়াম ক্লোরাইড আপনি স্যালাইনে আছে এটা দেখে আপনি সোডিয়াম ক্লোরাইড নিবেন, অথবা লবণে সোডিয়াম ক্লোরাইড আছে, কমন সল্ট, টেবিল সল্ট হিসাবে আপনি লবণ বেশি বেশি খাবেন। তো এটাকে অবপূরণ হবে না? এইভাবে অবপূরণ হতে পারে না। যাদের দেখবেন যে ঘ্যাগ রোগে যারা ভুগতে থাকে, যারা এক তো বুঝেন, এটা থাইরয়েড গ্ল্যান্ড, এটাকে কি বলে? থাইরয়েড গ্ল্যান্ড। তো যারা থাইরয়েড গ্ল্যান্ডে আক্রান্ত, তাদেরকে লবণ, সোডিয়াম যুক্ত লবণ খেতে বলা হয়। এখন সোডিয়াম যুক্ত লবণ খাইলেই, যেখানে সোডিয়াম বেশি থাকবে, সোডিয়াম যুক্ত লবণ বেশি বেশি খাওয়ালে তার নাকি এই ঘ্যাগ চলে যাবে। আদৌ কি যায়? তো আদৌ যায় না, সত্যি কিন্তু মেডিসিনের প্রয়োজন হয়। এনিওয়ে, আমরা আলোচনা করতেছিলাম ড্যান্ড্রাফের কথা। তো ড্যান্ড্রাফের জন্য অনেক মেডিসিন পাবেন যদি চটচটে রসালো এবং খুশকি থাকে। মানে ওই খুশকিতে রসালো, চটচটে, মধুর মতো আঠা যুক্ত খুশকি ওখান থেকে তুললেই ওখান থেকে কি হচ্ছে, চটা পড়তেছে অথবা রস আসতেছে, আপনি অবশ্যই সেখানে গ্যাস্ট্রাইটিসের কথা চিন্তা করতে পারেন। এখন ওই খুশকি থেকে দুর্গন্ধ আসলে গোসল করতে চায় না, 3 দিন, 5 দিন, 10 দিন শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, আপনি অবশ্যই গোসল করলে খুশকির পরিমাণ যদি বেড়ে যায়, অবশ্যই সালফার চালানো কোনো মেডিসিন চিন্তা করবেন না। আপনাকে সংক্ষিপ্ত পরিসরে প্রেসক্রিপশন করার মতো যোগ্যতা তৈরি করতে হবে, ঠিক আছে? সংক্ষিপ্ত লক্ষণ নিয়ে অনেক সময় কি লক্ষণ নিয়েছে, এই লক্ষণে মেডিসিন দেখবেন যে হ্যাঁ আপনার এটা একদিনে সম্ভব নয়, এটা দীর্ঘদিন সময় লাগবে, ঠিক আছে? 2-4 যুগ যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো সম্ভব। আলোচনা কি আর করবো না শেষ করে দিব? 11টা 6 বেজে গেছে। আলোচনা করবো না শেষ করে দিব? আজকে শেষ করে দিতে শেষ করে দিয়ে না? আসলে আমার আজকে মনটা বেশ খারাপ, ল্যাপটপ হারিয়ে গেছে, অনেক কিছু হারিয়ে গেছে, আর ওতে সব তথ্য ওখানে আছে, খারাপ লাগতেছে। বাস থেকে 2 জনের ল্যাপটপ হারিয়েছে, আমার এবার এক ভাইয়ের। খুবই দুঃখজনক ঘটনা স্যার। স্যার তো ঠিক আছে, আপনারা পড়াশোনা করেন, পড়াশোনার বিকল্প কিছু নাই। হোমিওপ্যাথিতে আসছেন, পড়াশোনা ভালো করলে, ভালো বুঝলে, ভালো প্র্যাকটিস করতে পারবেন। আদারওয়াইজ এখানে এসে মাঝখানে মনে হবে যে পেশা কেন আসলাম, এই পেশায় না আসাই ভালো ছিল। আমার তো মাঝে মাঝে এমন হতো, আপনাদের হয় কিনা আমি জানি না, আমার এমন হতো এক সময়। এখনো মাঝে মাঝে অন্য পেশায় গেলে তো অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতাম। তো এখানে যা ইনকাম করি তো কোন রকম চলা যায়। তো 50,000, 1 লাখ, যারা 50,000 ইনকাম করে হয়তো গ্রামে চলতে পারে, কিন্তু শহরে তো 1 লাখ টাকা বেশি চলা যায় না। তো সেই ক্ষেত্রে তো জীবন পরিচালনা করা অনেক কঠিন। টাকাটা কি কম স্যার? হ্যাঁ, মাসে 1 লাখ টাকা কি কম? শোনেন, ঢাকা শহরে থাকেন 1 লাখ টাকা, যারা ইনকাম
যেমন করে তাদের যাদের খরচ যেমন তাদের সমস্যা নেই, এখন সংসারের দায়ভার দায়িত্ব সব আপনার উপর থাকলে, সদস্য যদি 8-10 জন থাকে, ঠিক আছে, শহরে থাকলে খরচ অনেক বেশি না আর কি। জি ঠিক আছে স্যার, আজকে ছেড়ে দেন, আপনি এমনিতে মন খারাপ আছে, রেস্ট নেন, আপনার মাইন্ড রিফ্রেশের ব্যাপার আছে স্যার, এমনি 11টা ক্রস হয়েছে। তাহলে স্যার আজকের মতো আমাদেরকে স্যার বিদায় দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন কোশ্চেন করতে চাইছেন মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার গ্যাগের ওষুধটা কি বলছেন, শুনতে পাইছি না। ঘ্যাগ ঘ্যাগ জি ঘ্যাগ হচ্ছে গলগণ্ড। গলগণ্ড বুঝেন? জি স্যার, এটা বুঝতে পারছি, সবটাই শুনছি, কিন্তু গ্যাগের জন্য কি মেডিসিন বলছেন? ও সোডিয়াম গলগণ্ডের লবণ যে বলছেন। না, গলগণ্ডের জন্য আছে, তার মধ্যে সুপার গ্রেড মেডিসিন সম্ভবত ল্যাকটামিয়র কি পাবেন, ঠিক আছে। আপনি রেপার্টরিতে যাবেন, রেপার্টরিতে গিয়ে সেখানে আপনি লিখবেন গয়টার, কি লিখবেন? গয়টার। তো গয়টার লিখলে সেখানে অনেক মেডিসিন পাবেন, ঠিক আছে। আপনি এক্সটার্নাল থ্রটে যাবেন, তো সেখানে গয়টার দিলে আপনি প্রায় শতাধিক মেডিসিন পাবেন, ল্যাকটামিয়র, সুপার গ্রেড মেডিসিন। আয়োডিয়াম, যাদের আয়োডিনের অভাব, আয়োডিয়াম ক্যালকেরে কার্বো সম্ভবত মনে হয় সুপার গ্রেড বা ফাসফেট, মনে হয় ফাসফেট, স্পঞ্জিয়া আছে, থাইরয়েডিনাম আছে, ঠিক আছে, সাইলেশিয়া আছে, এরপর আপনার ব্যাডিয়াগা আছে, অনেক মেডিসিন পাবেন, কোস্টিকাম আছে, অনেক মেডিসিন। জি আজকের মতো আমরা বিদায় নিই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।